হুম? লাইভে দিয়ে গেছিলেন? ওই গ্রুপগুলোতে একটু শেয়ার দিতে। আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানাও, আর সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আর তোমরা হচ্ছে সবাই ক্লাসটা হচ্ছে এডুকেশন সায়েন্স পেজ থেকে দেখবা, কারণ আমি হচ্ছে কমেন্টগুলো এই সায়েন্স পেজ থেকেই দেখবো। কেমন? তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি যেন উত্তর করতে পারি, সেটা হচ্ছে ভাই ওই শেয়ারগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা। কেমন? আজকে হচ্ছে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শেষ করার ট্রাই করবো। কেমন? আমরা 5 দিনে তো পুরো কেমিস্ট্রি পড়বো। এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় এবং এখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়, ইম্পর্টেন্ট অনেক কনসেপ্ট, সেজন্য এটাকে আলাদাভাবে রাখলাম। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সকলের সালামের জবাব নিচ্ছি। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের পড়াশোনার কি খবর সেটা জানাইতে পার, আর তোমরা হচ্ছে ক্লিয়ার আছে কিনা সব এটা জানাও। ওকে, আমরা হচ্ছে আর দেরি করব না, ক্লাসটা শুরু করে দেব। এ সবাই ক্লাসে চলে আসেন। কেমন? ওকে, আচ্ছা, এই পিরিয়ডিক টেবিল বা প্রপার্টিস, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা মূলত বলতো কিসের উপর বেস করে তৈরি হয়েছে?
পর্যায় সারণী, তাই না? তোমার এই চ্যাপ্টারে পর্যায় সারণী সম্পর্কে যত ভালো ধারণা থাকবে এবং পর্যায় সারণীটাকে তুমি যত ভালোভাবে মনে রাখতে পারবা, মুখস্থ করতে বলতেছি না, বুঝে মনে রাখতে পারবা, এই চ্যাপ্টারের কোশ্চেন তুমি তত ভালো আনসার করতে পারবা। তোমরা যারা যারা ক্লাসে শেয়ার দাও না, চাইলে শেয়ার দিতে পারো। ওকে, আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এই পর্যায় সারণীটা নিয়ে কিছু কথাবার্তা বলবো, যে পর্যায় সারণী থেকে হুবহু কিছু প্রশ্ন হয়ে থাকে। চলো আমরা আজকে ক্লাস 1 দিয়ে শুরু করতেছি। এই যে আমার পর্যায় সারণী, হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে সব কিছু। আচ্ছা, এই যে পর্যায় সারণীটাকে কয়টা গ্রুপে ভাগ করা হয়েছে বলো তো? 18টা গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায় কয়টা? 7টা পর্যায়ে ভাগ করা হয়েছে, তাই না? তাহলে এখান থেকে তোমাকে সবগুলো 118টা মৌলের নাম মনে রাখা লাগবে, ভর মনে রাখা লাগবে না? এগুলো মনে রাখা লাগবে না, যতটুকু প্রয়োজন অতটুকু আমরা মনে রাখবো। ভাই বলতেছি যেগুলো, এগুলো তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, পর্যায় সারণীর সবগুলো মৌলকে কয়টা ব্লকে ভাগ করে? 4টা ব্লকে। এই ব্লক থেকে প্রশ্ন আসে। তাহলে কি কি ব্লক মনে আছে তোমাদের? 4টা ব্লকের মধ্যে 1 নাম্বার ব্লক কি বলতো? এস ব্লক, 2 নাম্বার হচ্ছে পি ব্লক, ডি ব্লক, আর হচ্ছে এফ ব্লক। এই 4টা ব্লকে ভাগ করা হয়েছে পর্যায় সারণীর পুরো মৌলগুলোকে। এখন এস ব্লকে কারা কারা আছে সেটা তো আমরা জানি। এস ব্লকে কারা কারা আছে বলতো? গ্রুপ 1 এবং 2। কি বললাম? গ্রুপ 1 এবং 2, এইটুকু, গ্রুপ 1 এবং 2। এবং এখানের কি আছে বলতো? হিলিয়াম। হিলিয়াম। তাহলে গ্রুপ 1-এ কয়টা মৌল আছে দেখো? গ্রুপ 1-এ মৌল আছে 1 মানে 7টা, 2 আছে 6টা, তো 6 6 12, 1 13, আর ওইখানে আছে একটা, টোটাল 14টা। তাহলে এস ব্লকের মৌল সংখ্যা ভাইয়া কতটা? এস ব্লকের মৌল সংখ্যা ভাই 14টা। এটা আমরা মুখস্থ করার দরকার নাই, আমি পর্যায় সারণীটা চোখে ভাসাবো। 7টা, 6টা, একটা, কয়টা? 14টা, শেষ। মনে রাখা মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার গ্রুপ 1-কে কি বলা হয় ভাই? গ্রুপ 1-কে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। এটা মনে রাখা লাগবে। গ্রুপ 1-কে বলা হয় ক্ষার ধাতু। আর গ্রুপ 2-কে কি বলা হয় ভাইয়া? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। কেন বলো তো? গ্রুপ 1 হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপাদন করে, আর 2 নাম্বারটা ওরাও হাইড্রোক্সাইড উৎপাদন করে, তবে তারা মাটি থেকে পাওয়া যায়, এই জন্য মৃৎ ক্ষার ধাতু বলা হয়। তাহলে গ্রুপ 1 এবং 2 তোমাকে মাস্ট মনে রাখা লাগবে। কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা আমরা অনেকভাবে মনে রাখতে পারি। তোমরা যেভাবে এতদিন শিখছো ওইভাবেই মনে রাখবা। তো কিভাবে মনে রাখতে পারতাম? হাইলিনাকে রুবি সেচে ফেলেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। নতুন কিছু শেখার দরকার নেই, আগে যা পড়ছো জাস্ট ওটাই রিকল করো, কেমন? আচ্ছা, তাহলে এস ব্লক নিয়ে আমার কথাবার্তা শেষ। এস ব্লকের মৌল সংখ্যা কয়টা ভাইয়া? এস ব্লকের মৌল সংখ্যা হচ্ছে আমার 14টা। কত কত নাম্বার গ্রুপ? গ্রুপ 1 এবং 2। গ্রুপ 1 এবং 2, গ্রুপ 1 এবং 2। আর সাথে কি আছে বলতো? সাথে আছে হিলিয়াম। সাথে আছে হিলিয়াম। এইগুলো হচ্ছে এস ব্লক নিয়ে কথাবার্তা। তাহলে এস ব্লক থেকে কিরকম প্রশ্ন আসতে পারে আশা করি বুঝছো। মৌল সংখ্যা জানতে চাইতে পারে এবং কোন কোন গ্রুপ আছে এস ব্লকে সেটা জানতে চাইতে পারে। আশা করি বুঝাইতে পারছি। এবার আসি পি ব্লকে। পি ব্লক হচ্ছে এই যে গ্রুপ 13 থেকে, কি বললাম ভাইয়া? গ্রুপ 13 থেকে এই যে 18 পর্যন্ত, এদেরকে কি বলা হয়? পি ব্লকের মৌল বলা হয়। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। তাহলে গ্রুপ কত থেকে? গ্রুপ 13 থেকে 18 মনে রাখা লাগবে। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, 18 পর্যন্ত এদেরকে বলা হয় কি? পি ব্লকের মৌল। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, গ্রুপ 13 থেকে 18 কয়টা হইল এখানে? 1 2 3 4 5 6, 6টা। আর এখানে আছে কয়টা দেখো তো? 1 2 3 4 5 6, 6টা। তো 6 6 কত? 36টা। তাহলে পি ব্লকের মৌল সংখ্যা কয়টা ভাইয়া? 36টি মৌল। পি ব্লকের মৌল কয়টা? 36টা। আশা করি বুঝাইতে পারলাম কিভাবে হয়েছে 36টা। 36টি, বুঝতে পারছো? আর পি ব্লককে কি বলা হয়? প্রতিনিধিত্বকারী। এস এবং পি ব্লককে একসাথে কি বলা হয়? প্রতিনিধিত্বকারী গ্রুপ বলা হয়। এস এবং পি একত্রে কি বলা হয়? তাদেরকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। আচ্ছা, এবার পি ব্লকে আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো হচ্ছে পি ব্লকের 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস, এটা জানি, কিন্তু 17কে কি বলা হয়? হ্যালোজেন। এটা মনে রাখা লাগবে। 15কে কি বলা হয় বলতো? চালকোজেন বা চ্যালকোজেন গ্রুপ, তাই না? চ্যালকোজেন গ্রুপ। গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন। গ্রুপ 15কে কি বলা হয়? এটাও মনে রাখা লাগবে, নিকটোজেন। কি? নিকটোজেন। নিকটোজেন গ্রুপ। নিকটোজেন কেন বলা হয়? তারা হচ্ছে শ্বাসরোধকারী।
15 নাম্বার গ্রুপের যতগুলো মৌল আছে তারা কি করে শ্বাসরোধ করতে পারে, সেই জন্য এদেরকে নিক্টোজেন গ্রুপের বলা হয়ে থাকে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনগুলো, তাহলে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখবো, আর গ্রুপ যেগুলো বলতেছি ওগুলো মনে রাখবো। কি কি? 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, আর এদিক থেকে হচ্ছে 17, 15, 16। ক্লিয়ার? আর 1 থেকে 30 গেল। এবার আসি ডি ব্লকে। ডি ব্লক কোনগুলো দেখো তো? ডি ব্লক হচ্ছে গ্রুপ 3 থেকে এই যে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক। তাহলে গ্রুপ কত থেকে 12? 3 থেকে 12। গ্রুপ 3 থেকে 12, 12, এইগুলোকে কি বলা হয়? ডি ব্লকের বলা হয়। এখন একটা কথা আছে, এই 3 থেকে 12 এদিকে কয়টা? 10টা। দেখো এদিকে কয়টা? 4টা। তাহলে 4 10 কত? 40। তাহলে ডি ব্লকের কয়টা হওয়ার কথা ছিল? 40টা হওয়ার কথা ছিল। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা, এখানে কেউ নাই। এখানের অংশটাকে এই যে ল্যান্থানাম, আর এখানেরটাকে অ্যাক্টিনাম। পাশাপাশি থুরিয়ামও কি ডি ব্লকের। তাহলে 40টা হওয়ার কথা, এক্সট্রা কে আসতেছে? থুরিয়াম আসতেছে এক্সট্রা। তাহলে কয়টা হয়ে গেল? ডি ব্লকের মৌল সংখ্যা 41টা। 41টা বুঝতে পারলাম? গ্রুপ 3 থেকে 12, আর নিচ থেকে কে আসতেছে? ল্যান্থানাম, সরি থুরিয়াম আসতেছে। সো এটা আমার কি 41টা হয়ে গেল। ক্লিয়ার? আশা করি এটুকু বুঝছি। আচ্ছা, ওয়েবসাইটে ক্লাস আসে না কেন? এইটার আনসার কি আমি দিতে পারবো? আচ্ছা, তোমরা হচ্ছে পেজে নক করো, তাহলে সলভ হয়ে যাবে। আপাতত ক্লাসটা করো। হ্যাঁ, আশা করি এইটুকু বুঝছো থুরিয়াম পর্যন্ত। এখন আসো 41টা গেল শেষ। ডি ব্লকের মধ্যে একটা পার্ট আছে অবস্থান্তর মৌল, এটা একটু পরে আসতেছি। এবার এফ ব্লকে আসো। এফ ব্লক কয়টা দেখো তো? এই যে ল্যান্থানয়েড সিরিজ এবং অ্যাক্টিনয়েড সিরিজ, টোটাল কয়টা? এখানে আছে 15টা, এখানে আছে 15টা। 30টা হওয়ার কথা, কিন্তু এই 3টা তো বাদ। ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থুরিয়াম বাদ, তাহলে কয়টা? 27টা। তাহলে এফ ব্লকের মৌল সংখ্যা কয়টা বলো তো? 27টি। 27টি শেষ। তাহলে এইটুকু জিনিস তোমার পর্যায় সারণী থেকে ভালো করে মাথায় গেঁথে রাখতে হবে। এখান থেকে প্রায়ই হচ্ছে এমসিকিউ চলে আসে। বুঝাইতে পেরেছি? এখন আমরা হচ্ছে ক্লাসে যাব, মানে কোশ্চেন সলভ করব। তাহলে পর্যায় সারণীটা তুমি প্রথমে এই চ্যাপ্টারটা পড়ার আগে এইটুকু জিনিস মাথায় গেঁথে রাখবা, তাহলে তুমি অনেক ইজিলি এই চ্যাপ্টারটা শেষ করতে পারবা। কারণ মানে প্রত্যেকটা পর্যায়ে, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবা কি তোমার এই পর্যায় সারণী কাজে লাগতেছে, এই পর্যায় সারণী তোমার কাজে লাগতেছে। আশা করি বুঝাইতে পারলাম। যারা যারা সালাম দিচ্ছ সকলের সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা করি কেমন? আচ্ছা, এইটুকু ক্লিয়ার? আশা করি এটা বুঝাইতে পারলাম। এখানে কিছু কিছু মুদ্রা ধাতু আছে, তারপর হচ্ছে অপধাতু আছে, এগুলো আস্তে আস্তে আমরা দেখব। একজন বলছে সেকেন্ড টাইমের ম্যাথ ক্লাস কখন হবে? সেকেন্ড টাইমের ম্যাথ ক্লাস হবে 8:30-এ, সেটা তো রুটিন করা আছে, তাই না? ওই সময়ের মধ্যেই হয়ে যাবে। ওকে, এবার আসো দেখো কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। আচ্ছা, এই প্রশ্নটা এইচএসসিতে যেমন আসে, এডমিশনও তেমন আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রনের কথা। আর এই গাধাগুলা জিগায় ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হওয়ার সময় কয়টায় ছিল? 8:05। 8:05-এই তো শুরু হয়েছে, তাই না? বেকুবগুলা। আচ্ছা, এবার আসো কি বলতে চাচ্ছিলাম। অযুগ্ম ইলেকট্রন মানে কি? অযুগ্ম ইলেকট্রন মানে বিজোড় ইলেকট্রন। কি বললাম? বিজোড় ইলেকট্রন। এইটুকু জিনিস মাথায় রাখতে হবে। বিজোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন, তাই তো? তাহলে এইগুলোর মধ্যে কার বিজোড় ইলেকট্রন বেশি? তাহলে প্রত্যেকটার ইলেকট্রন কনফিগারেশন করতে হবে। একটা প্রশ্ন আমি একদম খুবই ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু আমরা অনেক ফাস্ট যাব, কেমন? ওকে, দেখো প্রথমে কে কে আছে এখানে? অক্সিজেন, নাইট্রোজেন, আর হচ্ছে ক্রোমিয়াম। অক্সিজেনের কত ইলেকট্রন বিন্যাস কর? 8 তো, তাই না? 1s2, 2s2, 2sp কত? 4। তাহলে 2px, 2py, 2pz। তাহলে 4টা আছে, প্রথমে একটা একটা করে যাবে, পরে থাকলে একটা যাবে। তাহলে এটার মধ্যে বিজোড় ইলেকট্রন কয়টা পাইছো ভাই? বিজোড় ইলেকট্রন হচ্ছে 2টা। তাহলে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টা? 2টা। একইভাবে এখন যদি আমি কারটা করি, নিচেরটা করি, নাইট্রোজেনের করি, কত হবে? 1s2, 2s2, 2spx, 2spy, 2spz। কয়টা আছে? 3টা। তাহলে একটা একটা করে চলে যাবে। তাহলে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন কয়টা ভাই? 3টা। নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টা। এবার আসো কার? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের কত? 26। তাহলে আর্গন পর্যন্ত কত গেল? 18। 4s2। 3d কত ভাই? 6। তাহলে 3dx, xy, 3dyz। আচ্ছা, আমি এভাবে না লিখে বক্স করে লিখি, তাহলে ইজি হবে।
4s2 আর হচ্ছে 3d। 3d তো d এর কয়টা অরবিটাল? 5টা। 4s2 5টা অরবিটাল, 1 2 3 4 5। এটা হচ্ছে 3d অরবিটাল। তাহলে ইলেকট্রন আছে কয়টা? d অরবিটালে, d অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 6টা থাকবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 6টা। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? ক্রোমিয়ামের বিজোড় ইলেকট্রন কয়টা ভাই? ক্রোমিয়ামে তো 24। এই ভুল করলাম তো, কেউ বলে না রে গাধাগুলা। ক্রোমিয়াম কি 26? ক্রোমিয়াম তো 24। এক 2 3 4 5 কয়টা গেল? 20টা। আর থাকবে 4টা, তাই না? 1 2 3 4। স্টেবিলিটির জন্য কি করে? 4s1 হয়ে যায় আর এখানে একটা ইলেকট্রন চলে আসে। তাহলে ক্রোমিয়ামের বিজোড় ইলেকট্রন কয় হলো ভাই? 5টা। সরি 6টা, 6টি পাইছো বিজোড় ইলেকট্রন, এই যে টোটাল। ভাইয়া সাউন্ড কম। এই সাউন্ড তো ঠিক আছে। পেজে নক করেছি বাট রেসপন্স মেলেনি। আচ্ছা ভাই, তোমার রেসপন্স মিলে যাবে। কপার, কপারের কত? 29 29। ইলেকট্রন কনফিগারেশন করো, আর্গন পর্যন্ত 18, 4s2। 3d তে কত হবে? 9টা হবে। 1 2 3 4 5 3d। তাহলে 20 গেল, 21 22 23 24 25 26 27 28, তাই তো? এই হচ্ছে আমার 29। তাহলে স্ট্যাবিলিটির জন্য কি হয় বলো তো? স্ট্যাবিলিটির জন্য কিছু হয় কপারের ক্ষেত্রে, এই স্ট্যাবিলিটির জন্য কি করে? এখান থেকে একটা ইলেকট্রন ওইখানে চলে যায়, তাই তো? কিন্তু বিজোড় ইলেকট্রন তো এত থাকে না। আশা করি বুঝাইতে পারলাম। তাহলে সবচেয়ে বেশি কার আছে? নাইট্রোজেনের। সবচেয়ে বেশি ইলেকট্রন বিজোড় ইলেকট্রন কার আছে? নাইট্রোজেনের। তোমরা কি এটা বুঝছো? বিজোড় ইলেকট্রন কার বেশি? তোমরা কি উত্তর করতে পারছো? এই তোমরা সায়েন্স পেজ থেকে ক্লাস দেখো, হ্যাঁ? আমি হচ্ছে ওইখানে কমেন্টগুলো পড়বো। সাউন্ড কম, আচ্ছা এখন ঠিক হয়ে যাবে আশা করি। পরে দেখো, উল্লেখিত ইলেকট্রন বিন্যাসের কোন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এখন ব্যাসার্ধ বেশি এবং কম এগুলো দিয়ে প্রায় প্রশ্ন আসে থাকে, তাই না? এখন এই জিনিসটা আমরা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস অনুযায়ী মনে রেখে, দেখো আমরা কি জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কিভাবে চেঞ্জ হয়, নিচ থেকে তারপর হচ্ছে বাম থেকে ডানে গেলে কিভাবে চেঞ্জ হয়, এগুলো কি মনে আছে? যদি মনে না থাকে একটা তথ্য মনে রাখবা, তাহলে হয়ে যাবে। বিধাতার পরীক্ষা, কি বললাম? বিধাতার পরীক্ষা। এটা মনে রাখবা। তাহলে এটা মনে রাখলে কি হইল, মানে কি হবে সেই জিনিসটা যদি একটু খেয়াল করো। দেখো, এই ব দিয়া ক্ষিয় দিয়ে মনে রাখবো আমি কি? ক্ষার ধর্ম। কি মনে রাখবো? ক্ষার ধর্ম। ওকে, ক্ষার ধর্ম মনে রাখবো। তারপরে প দিয়ে মনে রাখবো পারমাণবিক আকার। পারমাণবিক আকার, আকার মনে রাখবো। তারপরে আসো, এই ধ দিয়ে মনে রাখবো ধাতব ধর্ম। ধাতব ধর্ম। তারপরে এই ব দিয়ে মনে রাখবো বিজারণ ধর্ম। এই জিনিসগুলা কি হয় জানো? এই জিনিসগুলা, এই 4টা জিনিসই তুমি যদি বাম থেকে ডানে যাও, পর্যায় সারণীর বাম থেকে ডানে যাও, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কমবে। আর উপর থেকে যদি নিচে যাও, উপর থেকে যদি নিচে যাও তাহলে বাড়বে। উপর থেকে যদি নিচে যাও তাহলে বাড়বে। তাহলে এইটুকু জিনিস একটু কষ্ট করে মনে রাখা লাগবে। এইটুকু জিনিস মনে রাখা লাগবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ড কম এখনো? কিসের সাউন্ড কম? যদি নিচে যাও তাহলে বাড়বে। এই যে সাউন্ডটা ঠিক আছে, তোমাদের হয়তো কোনো কিছু ঝামেলা আছে। এইটুকু জিনিস মনে রাখা লাগবে। তোমরা কি আমার, আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম এইটুকু বুঝছো? তাহলে বাম থেকে নিচে গেলে, বাম থেকে ডানে গেলে কি হবে? কমবে, এবং উপর থেকে নিচে গেলে বাড়বে। এই 4টা জিনিস, ক্ষার ধর্ম,
পারমাণবিক আকার, ধাতব ধর্ম আর হচ্ছে বিজারণ ধর্ম। তাহলে এই কোশ্চেনটার মধ্যে আসো তো এগুলা কে কে, আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস দিয়েও পারি, কিন্তু পরীক্ষার হলে খুবই ফাস্ট করা যায় এইভাবে। তাহলে এটা কার ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, 1s2 2s1, তাহলে 3 মানে লিথিয়াম। ক্লিয়ার? এটা কার 1s2 2s2, লিথিয়ামের 4 বেরিলিয়াম। এটা কার 1s2 2s2, তাহলে এই 2s2 হবে, এটা 2 হবে, কেমন ভুল আসছে, 4 একে 5, এটা হচ্ছে বোরন। এটাকে 1s2 2s2 2p3, 4 7 মানে নাইট্রোজেন। তাহলে আমার কে কে আছে বলো তো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর হচ্ছে নাইট্রোজেন। তাহলে একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যায়, একই পর্যায়ের আমরা যদি বাম থেকে ডানে যাই, বাম থেকে যদি ডানে যাই, তাহলে আকার কি হবে ভাই, আকার ছোট হবে, আকার ছোট হবে। এই যে এটাই বললাম না, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার ছোট হবে, আর উপর থেকে নিচে গেলে গ্রুপের আকার বাড়বে। এই যে পারমাণবিক আকার কমবে বা ছোট হবে। তাহলে আমার কোশ্চেনে জানতে চাইছে সবচেয়ে বড় কে, তাহলে সবচেয়ে ডানের মৌলটাকে লিথিয়াম, এটা হচ্ছে সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোটকে নাইট্রোজেন, সবচেয়ে ছোটকে নাইট্রোজেন। তাহলে আমার উত্তর কি হবে ভাই, উত্তর হবে এ, লিথিয়াম হচ্ছে কি সবচেয়ে বড় এইগুলোর মধ্যে। তোমরা কি এটার উত্তর করতে পারছো? তোমরা কি এটা বুঝতে পারছো, একটু জানাও। একটা বেকুবগুলা এই প্রশ্নের উত্তর করতে পারে নাই, বুঝো নাই তোমরা, তোমরা কি বুঝো নাই? না বুঝলে তো বলবা যে ভাই বুঝি নাই। আচ্ছা, আশা করি বুঝছো। পরের প্রশ্নে আসো। বলছে অ্যালুমিনিয়াম না, ACl5, এ হচ্ছে যে কোনো একটা মৌল হইতে পারে, এর আকৃতি কোনটি হবে? ঘটনা হচ্ছে ACl5, যে কোনো একটা মৌল হইতে পারে, তার সাথে ক্লোরিন কয়টা আছে? 5টা আছে। ওকে, তাহলে তার সংকরায়ন কি সেটা বুঝতে হবে, তারপর তো আকৃতিতে যাব। এখন এই জিনিসটা বোঝার জন্য তোমাকে একটু কথা মনে রাখতে হবে। আমরা সংকরায়ন কিভাবে বের করতাম মনে আছে? সূত্রটা কি ছিল? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা দিয়ে বের করতে পারতাম। কেন্দ্রীয় পরমাণুর এগুলো বের করতে পারতাম। এখানে এ হচ্ছে বলে দিছে, এর কোনো পারমাণবিক সংখ্যা বলে দিছে 15, তাহলে আমি বুঝতে পারতেছি এটা কি PCl5। ক্লিয়ার? এখন এইভাবে সংকরণ বের করতে পারে, আমি শর্টকাটও দেখাই দেবো। আগে এই নিয়মটা শিখি, এটা আমরা জানতাম, আরেকবার রিকল করে দেখো। হাফ ভি কি কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত? ফসফরাসের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? প্রথম শেলে 2টা, পরের শেলে 8টা, 10টা, আউটার শেলে 5টা আছে, এই হচ্ছে 5। এক্স কি একযোজী পরমাণুর সংখ্যা, ক্লোরিন আছে কয়টা? 5টা, কোনো ক্যাটায়নও নাই, অ্যানায়ন নেই, শেষ। তাহলে 10/2 মানে 5। তাহলে সংকরায়ন কি হবে ভাই? 5টা অরবিটাল কয়টা? 5টা। তাহলে এস থেকে আসবে একটা, পি থেকে আসবে কয়টা? 3টা, ডি থেকে আসবে একটা, sp3d। সংকরায়নটা কি? sp3d। বুঝতে পারলাম। এখন আকৃতি কিরকম হবে? তাহলে শঙ্কর অরবিটালের উপর ভিত্তি করে আকৃতি আমরা কিভাবে শিখি মনে আছে তোমাদের? যদি শঙ্কর অরবিটাল, ভালো করে বুঝো, শঙ্কর অরবিটালের সংখ্যার উপর ভিত্তি করে আকৃতি কিরকম হয় খেয়াল করো। যদি শঙ্কর অরবিটাল কয়টা হয়? 2টা হয়। শঙ্কর অরবিটাল 2টা হয়, তার আকৃতি হয় কি? সরল রৈখিক। তার আকৃতি হবে সরল রৈখিক। বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। ইন জেনারেল। যদি শঙ্কর অরবিটাল সংখ্যা কয়টা হয়? 3টা হয়। 3 মানে 3 মনে রাখবো ত্রিভুজ আকৃতির। তো বন্ধন কোণ কত হবে? বৃত্তকে 3টা পার্টে ভাগ করে 120 ডিগ্রি। বুঝতে পেরেছো? এগুলো মুখস্থ না ভাই, বুঝলেই হয়ে যায়। আচ্ছা, যদি শঙ্কর অরবিটাল 4টা হয়, তখন শঙ্করায়নটা কি আকৃতি কিরকম হয়? চতুস্থলকীয় হয়। আর বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি। ক্লিয়ার এটুকু? আচ্ছা, পরবর্তী আসে, এটুকু আমরা সবাই জানি। যদি 5টা হয় তখন কি করব?
5টা হলে আমি মনে রাখবো দুইটা জিনিস, 5কে আমি 2 ভাগে ভাগ করব, 5কে আমি 2 ভাগে ভাগ করব, এক পাশে রাখবো 3, আরেক পাশে রাখবো 2। তাহলে 3 দিয়ে মনে রাখবো ত্রিভুজাকৃতি, 2 দিয়ে মনে রাখবো দ্বিপিরামিডাল। তাহলে আকৃতি কিরকম হবে? ত্রিকোণাকার দ্বিপিরামিডাল, ত্রিকোণাকার দ্বিপিরামিডাল। ত্রিকোণাকার দ্বিপিরামিডাল, বুঝাতে পারলাম? আচ্ছা, যদি 6 মানে মনে রাখবো 8, 6 মানে অষ্টতলকীয়, 6 মানে অষ্টতলকীয়। এটা যে কতবার আসবে হিসাব ছাড়া, একবার ভালো করে শিখে ফেলো। 6 মানে কি? অষ্টতলকীয়। আর যদি শঙ্কর অরবিটাল 7টা হয়, 7কে আবার 2 ভাগে ভাগ করবো, এক পাশে রাখবো 5 আর 2, 5 আর 2 মানে পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল, পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল, বুঝতে পারলাম? পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল। এইটুকু কি বুঝছো? যদি এইটুকু বুঝো, এখন তো এটা আনসার করা ইজি, যেহেতু 5টা অরবিটাল। শঙ্কর অরবিটাল কয়টা? 5টা। 5কে 2 দ্বারা ভাগ করব, 3 আর 2, ত্রিকোণাকার দ্বিপিরামিডাল। কই আছে দেখো তো? ত্রিকোণাকার দ্বিপিরামিডাল, এই পাইছো? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। শেষ। তাহলে আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। রাজ্যহীন রাজা কোশ্চেন করেছে, স্যার ক্লাস কতক্ষণ পর্যন্ত হবে? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত হবে অ্যাপ্রক্সিমেট বলতে পারতেছি না, মোটামুটি ভালো সময় পর্যন্তই হবে, ক্লাসে থাকো। আচ্ছা, এটা গেল। পরের প্রশ্নে আসো। দেখো, কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? এখন আমরা মৌল দিয়ে তো বুঝলাম, ওইভাবে করে ফেলতে পারি, কিন্তু আয়ন যখন বলে দিবে তখন অবশ্যই ইলেকট্রন কনফিগারেশন লাগবে, ইলেকট্রন বিন্যাসটা আমার লাগবে। তাদের মধ্যে আকার সবচেয়ে ছোট কার? দেখো এখানে কে কে আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সোডিয়াম আছে, তাই তো? আচ্ছা, সোডিয়াম প্লাস মানে তার ইলেকট্রন কয়টা আছে বলো তো? তার ইলেকট্রন আছে 10টা, 10টি ইলেকট্রন আছে। N3 মাইনাস, তার ইলেকট্রন কয়টা আছে? 10টা। নাইট্রোজেনে তো 7, 3টা গ্রহণ করছে, 10টি ইলেকট্রন। O2 মাইনাস, তার কয়টা ইলেকট্রন আছে? 10টা, কারণ অক্সিজেনের 8টা ইলেকট্রন, 2টা গ্রহণ করছে। F মাইনাস, 9টা ইলেকট্রন, একটা। প্রত্যেকের কি 10টা করে ইলেকট্রন আছে? প্রত্যেকের 10টা করে ইলেকট্রন আছে। কিন্তু কিন্তু জানতে চাইছে কার আকার সবচেয়ে ছোট, কার আকার সবচেয়ে ছোট, তাই না? এটাই তো জানতে চাইছে। এখন এটা কিভাবে বের করবে দেখো তো। ফ্লোরাইডের ক্ষেত্রে নর্মালি ইলেকট্রন বিন্যাস যদি করো, আচ্ছা, প্রথম শেলে কয়টা? ফ্লোরিন। প্রথম শেলে 2টা, পরের শেলে কয়টা? একটা, মানে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, তাই তো? 10টা হয়ে গেল। এটা হচ্ছে ফ্লোরিনের স্ট্রাকচার। অক্সিজেনেরটা কিরকম হবে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরকম না জিনিসটা? আর সোডিয়াম তো 11 ছিল, সোডিয়াম হচ্ছে এখানে। তাহলে একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাবা, তার আকার কি হইতে থাকবে? ছোট হইতে থাকবে। তাহলে সবচেয়ে ডানের কে আছে ভাই? সবচেয়ে ডানের তো আছে ফ্লোরিন, সবচেয়ে ডানের আছে ফ্লোরিন, তাই না? ফ্লোরিনের কি ডানের কে আছে? ফ্লোরিন। আচ্ছা, এটা গেল। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো তো, সোডিয়াম প্লাস মানে তার ইলেকট্রন আছে 10টা, তাই তো? তাহলে প্রথম শেলে 2টা, পরের শেলে 8টা। কিন্তু সোডিয়ামের কেন্দ্রে প্রোটন আছে কয়টা? কেন্দ্রে প্রোটন আছে 11টা। ক্লিয়ার? তাহলে 11টা প্রোটন হচ্ছে এখানে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। এখানে 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারতেছে। তাহলে সবচেয়ে আকর্ষণটা বেশি কোথায় হবে? সোডিয়ামের এখানে। তাহলে আকর্ষণ বেশি হলে আকার কি চুপসে যাবে? তাহলে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কার কয়টা আছে দেখো তো? ফ্লোরিনের 9টা প্রোটন, অক্সিজেনের 8টা প্রোটন, নাইট্রোজেনের 7টা প্রোটন, আর সোডিয়ামের 11টা প্রোটন। তাহলে কোথায় আকর্ষণটা বেশি হবে? এটার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণটা হবে না? 10টা ইলেকট্রন আর 11টা প্রোটন, এই আকর্ষণটা বেশি হবে। তাহলে আকার কার সবচেয়ে ছোট হয়ে যাবে? সোডিয়ামের। আকারটা কার সবচেয়ে ছোট হয়ে যাবে? সোডিয়াম প্লাসের আকার সবচেয়ে ছোট হয়ে যাবে। তোমরা কি এটা বুঝতে পারছো? অনেকে এটার আনসার ভুলভাল দিবে, আমি জানি। আনসার সি দিচ্ছে। কারটা দিচ্ছে? নাইট্রোজেনেরটা দিচ্ছে। এটা কেন হবে ভাই? তোমরা কি বুঝছো আমরা কি পড়ছিলাম? একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যাই, তার কি হয়? প্রোটন সংখ্যা বাড়ে।
পাশাপাশি ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাহলে ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণের কারণে কি আকারটা ছোট হয়ে যায়, তাই না? এটা শিখছিলাম। যেমন এটা যদি আমার নাইট্রোজেনের আকার হয়, এটা যদি আমার নাইট্রোজেনের আকার হয়, তারপর এটা হবে আমার অক্সিজেনের আকার, পর এটা হবে ফ্লোরিনের আকার। কিন্তু কিন্তু খেয়াল করো, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কয়টা বেশি, সোডিয়াম তো একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন কি হয়ে যায় আকারটা ওইটার ছোট হয়ে যায়। ইলেকট্রন তো আছে সেম পরিমাণ, সেম ইলেকট্রন আছে, প্রোটন তো 11টা, ওইখানে আকর্ষণ বেশি হবে, আকার আরো ছোট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, পরে আসো। কোনটি অম্লধর্মী অক্সাইড? এই অক্সাইড থেকে প্রশ্ন পাবাই। কোনটি অম্লধর্মী অক্সাইড, এখান থেকে তোমরা প্রশ্ন পাবাই। হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করো, অম্লধর্মী অক্সাইড কোনটা? অ্যান্সার করতে পারবা? কোনটি অম্লধর্মী অক্সাইড, আনসার করতে পারবো? আচ্ছা দেখো, অক্সাইড কিরকম হয়? ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড দুই ধরনের হয়। ধাতুর অক্সাইড হয় দুই ধরনের, ক্ষারধর্মী আর হচ্ছে উভধর্মী। ধাতুর অক্সাইড হয় দুই ধরনের, ক্ষারধর্মী আর হচ্ছে উভধর্মী। বুঝতে পেরেছো? আচ্ছা, আর অধাতুর অক্সাইডে আসো। অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড হয় দুই ধরনের, কি কি? নিরপেক্ষ আর অম্লধর্মী। নিরপেক্ষ আর হচ্ছে অম্লধর্মী। নিরপেক্ষ আর অম্লধর্মী। ওকে, তাহলে আমরা এই নিরপেক্ষ কারা আছে সেটা যদি মনে রাখতে পারি তাহলে তো আমার হয়ে গেল। নিরপেক্ষ কারা কারা আছে? নিরপেক্ষ আছে দেখো কি কি, কোনো কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, ওয়াটার আর N2O, শেষ। এগুলো কি নিরপেক্ষ অক্সাইড। আর বাকি যত আছে সব কি অম্লধর্মী, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আরও যা যা আছে এটসেট্রা এটসেট্রা, সকল অধাতুর অক্সাইড কি অম্লধর্মী। এখন আমার একটা কথা আছে, দেখো তুমি যদি মনে রাখতে পারো, তুমি নিরপেক্ষ অক্সাইড, অধাতু পাইছো, অক্সিজেন পাইছো, তাহলে যে কোনো একটা অক্সাইড হবে। নিরপেক্ষ অক্সাইডের মধ্যে দেখো অক্সিজেন সংখ্যা একের বেশি না, অলওয়েজ একটা। কিন্তু অম্লধর্মীর ক্ষেত্রে দেখো তো অক্সিজেন বেশি, একের বেশি, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, এরকম হইতে পারে। কিন্তু কিন্তু নিরপেক্ষের মধ্যে কেবলমাত্র একটা একটা অক্সিজেন থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে কারা কারা আছে দেখো তো, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, N2O5 আছে, N2O আছে। তাহলে কোনটি অক্সাইড নয় জানতে চাইছে। তাহলে যেটা হচ্ছে একটা অক্সিজেন সেটা কি নিরপেক্ষ, আর বাকি সবগুলা কি অম্লধর্মী। যারা যারা ডি আনসার করছো, একটা পোলাপান ডি আনসার করতে পারেন, সবাই সালফার ডাইঅক্সাইড আনসার করতেছে। এই গাধা, সালফার তো অধাতু, অধাতুর অক্সাইড কি অম্লধর্মী হবে। নাইট্রোজেন অধাতু, অম্লধর্মী হবে। নাইট্রোজেন অধাতু, অম্লধর্মী হবে। নিরপেক্ষ কি হবে? এই যে কোনো পানি নাড়বা না, N2। এই যে দেখছো অক্সিজেনের সংখ্যা 1, এটা কি জানতা না তোমরা? এটা আনসার করতে পারো না কেন? এখন কি বুঝতে পেরেছো? এখন বুঝতে পারছো কোনটা অম্লধর্মী অক্সাইড? এই ক্লাসে মনোযোগ দিবে না, পরে চিল্লাচিল্লি করবে গাধাগুলো। আশা করি বুঝছো। আচ্ছা, আর দুইটা ব্যতিক্রম ধর্মী অক্সাইড শিখবো, একটা হচ্ছে পার অক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড। পার অক্সাইড আর হচ্ছে সুপার অক্সাইড। পার অক্সাইড আর হচ্ছে সুপার অক্সাইড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পার অক্সাইড কোনটা হবে, সুপার অক্সাইড কোনটা হবে? পার অক্সাইড কি কি বলো তো? হাইড্রোজেন পার অক্সাইড, আর সুপার অক্সাইড ধরে একটা লিখলাম সোডিয়াম সুপার অক্সাইড। কেমন? আচ্ছা, কিভাবে চিনবো পার অক্সাইড? চেনার উপায় হচ্ছে O2 2 মাইনাস থাকবে।
এই ফর্মুলাটা থাকবে। এটা কিভাবে আসছে দেখো তো, খেয়াল করো। এটা যদি আমি লিখি ভেঙে, অক্সিজেন দুইটা আছে তাই তো, আমি এখানে দুইটা হাইড্রোজেন আছিল, একটা হাইড্রোজেনের চার্জ হচ্ছে +1, আমি হাইড্রোজেন লিখতে চাচ্ছি না, হাইড্রোজেন দুইটা ছিল, তাহলে কয়টা মাইনাস দিতে হবে? দুইটা মাইনাস দিতে হবে। তাহলে এই কন্ডিশন আসলে সেটা আমার কি? পারঅক্সাইড। সুপার অক্সাইডটা খেয়াল করো, O2 ঠিক আছে, সোডিয়াম একটা সোডিয়ামের জন্য কত চার্জ? 1 চার্জ, তাহলে মাইনাস দিতে হবে কয়টা? একটা মাইনাস দিতে হবে। তাহলে এই ফর্মুলা থাকলে সেটা কি আমার সুপার অক্সাইড। আশা করি বুঝাইতে পারছি। তাহলে খেয়াল রাখবো O2 2 মাইনাস, তাহলে পার অক্সাইড, আর O2 -1 থাকলে সুপার অক্সাইড। এক্ষেত্রে জারণ মানও বের করা যায়, ওইটা আমি যাচ্ছি না। এখন আমি যদি একটা কোশ্চেন বলি, বলো তো এটা কি? পটাশিয়াম, এটা কি পটাশিয়াম পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? এটা পটাশিয়াম পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? আনসার করতে পারবা? এটা পটাশিয়াম পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? দেখো ফর্মুলাটা মিলাও। এই যে অক্সিজেন টু O2 লিখলাম, পটাশিয়ামের চার্জ কত? +1, তাহলে একটা +1কে নিউট্রাল করার জন্য একটা মাইনাস দিতে হবে। এখানে পটাশিয়াম আছে দুইটা, তাহলে দুইটা মাইনাস দিতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? এই ফর্মুলা কার সাথে মিলে? এই যে পার অক্সাইডের সাথে মিলে, তাহলে এটা পটাশিয়াম পার অক্সাইড। একইভাবে দেখো পটাশিয়াম, এটা কি পটাশিয়াম সুপার অক্সাইড। কিভাবে? একটা O2, একটা পটাশিয়ামের জন্য একটা মাইনাস দিতে হবে। এটা কার সাথে মিলে? সুপার অক্সাইডের সাথে মিলে। আশা করি বুঝছি। তাহলে পার অক্সাইড সুপার অক্সাইড থেকে প্রশ্ন আসলে যেন আমাদের ঝামেলা না হয়। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটা তোমাদের জন্য প্রশ্ন, সেটা হচ্ছে এটা। এটা কি পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? বলো, এটা কি পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? সবাই আনসার করো। এটা পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? আনসার করতে পারবা না? দেখো তো, O2 লিখো, একই তো জিনিস। O2, বেরিয়ামের চার্জ কত? +2, তা +2কে নিউট্রাল করার জন্য -2 দিতে হবে। শেষ। তাহলে এটা কি পার অক্সাইড, বেরিয়াম পার অক্সাইড। আশা করি বুঝছি। তাহলে এই পার অক্সাইড সুপার অক্সাইড নিয়ে আর কোনো ঝামেলা আমাদের নেই। ওকে, পরের কোশ্চেন আসো। দেখো কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? ফেরোম্যাগনেটিক ধাতু আমাদের বইয়ে 3টা আছে, আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল, মনে রাখবো। শেষ। এই 3টা ছাড়া যা আছে ওগুলো প্যারা আর ডাই হইতে পারে, কিন্তু ফেরো এই 3টাই, আয়রন, কোবাল্ট, নিকেল। তাহলে উত্তর কই আছে দেখো তো, এই যে নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টাই কি ফেরোম্যাগনেটিক। আচ্ছা, তোমরা আনসার করতেছো না কেন? তোমরা কি ক্লাসে নাই নাকি এই কোশ্চেন তোমরা আজকে প্রথম দেখতেছো? তোমরা কি এই কোশ্চেন আজকে ফার্স্ট ফেস করতেছো? যদি দেখো প্রথম, তাহলে তো তোমাদের অবস্থা করুন ভাই। আচ্ছা, পরে আসো। কি বলছে? স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, কারণ তার সুস্থিত আয়নের ডি অরবিটালগুলো কি? আচ্ছা, তাহলে অবস্থান্তর মৌল কারা সেটা বুঝতে হবে। তাহলে অবস্থান্তর মৌলর সংজ্ঞা মনে আছে? অবস্থান্তর মৌল হওয়ার শর্ত দেখো, একটু খেয়াল করো ভাই, পড়াশোনা একটু করো। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কার হবে? 1 নাম্বার কি ডি ব্লক হওয়া লাগবে, ডি ব্লক হওয়া লাগবে। 2 নাম্বার কি সুস্থিত আয়ন গঠন করা লাগবে। সুস্থিত আয়ন গঠনের পর ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে থাকা লাগবে, তাহলে তার অবস্থান্তর মৌল হবে। এটা হচ্ছে মেইন ক্যারেক্টার, ডি 1 থেকে 9 এর মধ্যে থাকা লাগবে। তাহলে তাহলে কি থাকতে হবে বলো তো? পরিপূর্ণ, অর্ধপূর্ণ, খালি নাকি আংশিক পূর্ণ? বলো তো। আংশিক পূর্ণ, আংশিক পরিপূর্ণ থাকতে হবে, তাই তো। ডি 1 থেকে 9 এর মধ্যে থাকা লাগবে। তাহলে উত্তর কি আশা করি বুঝাইতে পারলাম? তাহলে স্ক্যান্ডিয়ামের কথা বলো। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, পারমাণবিক সংখ্যা কত? স্ক্যান্ডিয়াম 21, কিন্তু স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়ন কি? স্ক্যান্ডিয়াম 3+, তাহলে তার ইলেকট্রন কয়টা হয়ে গেল? 18টা। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটা কিরকম ছিল? আর্গন পর্যন্ত 18, 4s2 3d1, যেহেতু ডি ব্লকের, ডিতে গেছে ইলেকট্রন, কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন বিন্যাস কি? আর্গন পর্যন্ত 18, শেষ 4s0 3d0। সো এটা হচ্ছে অবস্থান্তর মৌল না।
স্ক্যান্ডিয়াম ডি ব্লকের মৌল হওয়া সত্ত্বেও সে কি না, অবস্থান্তর মৌল না। আশা করি বুঝাইতে পারছি। কেউ কি আসো উত্তর করার মতো? ওকে, আচ্ছা, মিথানল অণুতে কার্বন কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? তাহলে আরেক হাইব্রিডাইজেশন বের করার ফর্মুলা তো একটা দেখাইলাম। এটা ছাড়া কিভাবে বের করতে পারবা? এটা ছাড়া বের করতে পারবা যদি অর্গানিক কম্পাউন্ড হয়, তাহলে কার্বনের কত দিকে ইলেকট্রন আছে, অথবা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। মনে রাখবা, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার তার সংকরায়ন হচ্ছে sp3। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন হচ্ছে sp2। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে তার সংকরায়নটা কি sp। ক্লিয়ার? আর এখানে মিথানল, তাহলে আরেকটা এটা তো বুঝলাম, আরেকটা মনে রাখবো, কেন্দ্রীয় পরমাণুর কত দিকে ইলেকট্রন আছে। তাহলে এখানে মিথানলের স্ট্রাকচারটা কিরকম, একটা কার্বন, মিথানলের স্ট্রাকচারটা কিরকম খেয়াল করো, একটা কার্বনের 4টা হাত, তাহলে এই হাতে একটা কে আছে এইচ এইচ এইচ, এই হাতে আছে একটা OH, তাই তো? তাহলে কার্বন, এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কার্বনের কত দিকে ইলেকট্রন আছে ভাইয়া, 1 দিকে, 2 দিকে, 3 দিকে, 4 দিকে, অথবা অথবা কার্বনটা কি আছে, সিঙ্গেল বন্ডেড আছে, তাহলে সংকরায়নটা কি হবে sp3। 4 দিকে থাকলে 4টা অরবিটাল, 4টা, s এর একটা, p এর 3টা, তাহলে সংকরায়নটা কি ভাই, sp3। sp3 বুঝতে পেরেছো? এই কোনটা আর একটু বুঝাই দিব ভাই, বুঝি নাই তোমার কথাটা। এটা নাকি কোনটা, কোনটা বুঝাই দিব, বুঝি নেই, আরেকবার বলো। তাহলে এটার উত্তর কি হবে, ডি হবে। ক্লিয়ার কি? আচ্ছা, আশা করি বুঝছো। তাহলে পরবর্তী কোশ্চেনে যদি যাই, দেখো বরফের মধ্যে কি কি ধরনের বন্ধন আছে। বরফ কি ভাই, বরফ হচ্ছে পানি, বরফ কি পানি, তাই না? পানির মধ্যে কি কি ধরনের বন্ধন আছে? তাহলে পানি কিরকম থাকে, একটা অক্সিজেন, 2টা হাইড্রোজেন, তাই তো? একটা অক্সিজেন, 2টা হাইড্রোজেন। আমি 4টা পানি লিখতেছি। লিখলাম। এখন খেয়াল করো, পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মককে, তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন নিয়ে যাবে, এটা হচ্ছে ডেল নেগেটিভ, আর হাইড্রোজেনগুলো কি হবে, ডেল পজিটিভ হবে। কিভাবে, এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানবে, এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানবে, সেজন্য একইভাবে এটা হবে ডেল নেগেটিভ, এটা হবে ডেল পজিটিভ, এটা হবে ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, আর হচ্ছে ডেল নেগেটিভ। এখন দেখো, এই যে এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে একটা বন্ধন হবে, আকর্ষণ বন্ধন, এটাকে বলে হাইড্রোজেন বন্ধন। এখানে একটা হাইড্রোজেন বন্ধন হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন হবে, তাই না? তাহলে বরফের মধ্যে কোন কোন ধরনের বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন এবং হচ্ছে সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধন। পানি তো সমযোজী বন্ধনে গঠিত, উত্তর কি হবে, হাইড্রোজেন বন্ধন এবং হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, এর আগেরটা বলতে চাচ্ছ, তাই তো? এটা তো আশা করি বুঝছো। এবার এর আগেরটাতে আসো, বলছে অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি, ডি ব্লকের হইতে হবে, আয়ন সুস্থিত হয়ে ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে থাকা লাগবে। তাহলে স্ক্যান্ডিয়ামের কত, 21, 21 ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ স্টেবল আয়ন, তাহলে 3টা ইলেকট্রন চলে যাবে, 4s থেকে 2টা, ডি থেকে একটা, তাহলে আর্গন পর্যন্ত কত থাকলো, 18 থাকলো। তাহলে 18টা ইলেকট্রন, 21 থেকে 3 চলে গেলে 18, আর 4sও ইলেকট্রন নাই, 3dতেও কি ইলেকট্রন নাই, সো ডি অরবিটালটা কি, একদম খালি। এটাই বলছে স্ক্যান্ডিয়ামের অবস্থান্তর মৌল নয়, কারণ এর সুস্থিত আয়নে ডি অরবিটাল, এই অরবিটালগুলো কি খালি। এই ভুল 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 ভুল, মারাত্মক ভুল করছে একটা ভাই। স্ক্যান্ডিয়ামের কি, ডি অরবিটালটা খালি, স্ক্যান্ডিয়ামের কি, ডি অরবিটালটা খালি। ক্লিয়ার? আর অবস্থান্তর হইতে হলে আংশিক পরিপূর্ণ থাকতে হবে, অবস্থান্তরটা হইতে হলে আংশিক পরিপূর্ণ হইতে হবে। একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। জানতে চাইছে স্ক্যান্ডিয়াম কেন অবস্থান্তর মৌল না, আমি কোশ্চেনটা খেয়াল করি নাই। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না কারণ তার ডি অরবিটালটা কি খালি, তার ডি অরবিটালটা কি খালি, তার ডি অরবিটালটা কি খালি। এখন বুঝছো? এই তোমাকে তো অনেক অসংখ্য ধন্যবাদ ভাই, আর একটু বুঝাই দেন। আচ্ছা, এখন বুঝছো ডি অরবিটালটা খালি, সেই জন্যে একটু ভুল হয়েছে, মিস্টেক, আমি খেয়াল করি নাই। আংশিক পরিপূর্ণ কখন হবে,
মানে অবস্থান্তর হওয়ার জন্য শর্ত হচ্ছে আংশিক পরিপূর্ণ হওয়া লাগবে, D1 থেকে 9 এর মধ্যে থাকা লাগবে, এটা হচ্ছে আংশিক পরিপূর্ণ হওয়ার শর্ত। কিন্তু প্রশ্নে জানতে চাইছে স্ক্যান্ডিয়াম কেন অবস্থান্তর না, কারণ তার ডি অরবিটালটা খালি। আশা করি বুঝছো, ধন্যবাদ তোমাকে ভাই। আচ্ছা এটা গেল, এবার কোশ্চেন পরেরটাতে আসো। কোনটিতে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? তাহলে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি বুঝতে হবে, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি সেটা বুঝতে হবে। তোমাদের কি মনে আছে তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সেটা যে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো নিজের দিকে টানার যে ক্ষমতা, এটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। যেমন ধরো হাইড্রোজেনের সাথে ক্লোরিন যদি বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন, তাহলে দুইটা ইলেকট্রন কি দুইটার মাঝামাঝি থাকার কথা, কিন্তু ক্লোরিন কি করে নিজের দিকে ইলেকট্রন ম্যাকগুলোকে টেনে নেয়, ইলেকট্রন ম্যাকগুলোকে নিজের দিকে টেনে নেয়, সেই জন্য এটা ডেল নেগেটিভ হয়ে যায়, ডেল পজিটিভ হয়ে যায়। এই যে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। আশা করি এই জিনিসটা বুঝছি। এখন কোনটা সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? তাহলে তড়িৎ ঋণাত্মকতার কি ছিল? একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাব তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাইতে থাকে, কারণ কি তার ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, আকার ছোট হইতে থাকে। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে যাই, ডানে যাই, তাহলে তার কি হবে? আকার ছোট হবে, আকার ছোট হবে। আকার ছোট হলে কি হবে? ইলেকট্রন সংখ্যা বাড়বে এবং নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কমবে, এবং ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাইতে থাকবে। ক্লিয়ার? ব্যতিক্রম আছে কোথায় বলতেছি। আর উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে যদি নিচে যায়, একই গ্রুপের উপর থেকে যদি নিচে যায়, তার আকার কি হবে? আকার বৃদ্ধি পাবে। আকার যদি বৃদ্ধি পায়, তার ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে, ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। এটুকু বুঝছো? এটুকু মনে রাখা লাগবে। পরে দেখো কি বলছে, এখানে কার কার ইলেকট্রন কনফিগারেশন আছে সেটা আমরা দেখি। 1s2 2s2 2p5 মানে কয়টা দেয়া আছে? 9টা। মানে এটা কার? ফ্লোরিন। এটা কার দেখো তো? 10টা 11টা। এটা হচ্ছে সোডিয়াম। ওকে, এটা কার দেখো তো? 4টা আর 4টা 8টা। এটা হচ্ছে অক্সিজেন, তাই তো? হ্যাঁ, অক্সিজেন। পরেরটা কার দিয়ে আছে? 4টা 10টা 12টা 17টা। তাহলে এটা হচ্ছে ক্লোরিন। তাহলে কার কার দেওয়া আছে বলো তো? সোডিয়াম, আচ্ছা ফ্লোরিন দেওয়া আছে আর ক্লোরিন দেওয়া আছে। ওইদিকে কে দেওয়া আছে? অক্সিজেন, অক্সিজেন, আর এখানে দেওয়া আছে সোডিয়াম। এখন খেয়াল করো তড়িৎ ঋণাত্মকতা, এটা তো ডান দিকের মৌল, এটা প্রথমেই বাদ। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়বে, তো অক্সিজেনও বাদ। কাজ হবে কারে কারে নিয়ে? ফ্লুরিন এবং ক্লোরিনকে নিয়ে। ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? কার বেশি? উপর থেকে নিচে গেলে কি তড়িৎ ঋণাত্মকতা কি বাড়ে? সরি, আকার বড় হয়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। দেখো উপর থেকে নিচে গেলে আকার কি হয়? বৃদ্ধি পায়, তাই না? ফ্লুরিনের আকার যদি এটা হয়, ক্লোরিনের আকার কি হবে? আরেকটু বড় হবে। তাহলে ইলেকট্রনকে নিজের দিকে কে বেশি আকর্ষণ করতে পারবে? ফ্লুরিন। তাহলে উত্তর হবে আমার এ, উত্তর হবে আমার এ। এই সেম প্রশ্নটা এখানে তড়িৎ ঋণাত্মকতা না বলে যদি ইলেকট্রন আসক্তি বলতো, যদি ইলেকট্রন আসক্তি হইতো, তখন ক্রমটা কি হইতো? দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা হচ্ছে এটা, তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। কিন্তু সেম জিনিস যদি আমাকে ইলেকট্রন আসক্তি বলতো, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি আসক্তি বলতো, তখন কি হয়ে যেত? ফ্লুরিনের থেকে ক্লোরিনের বেশি হয়ে যেত, কারণ ফ্লুরিনের আকার অত্যধিক ছোট, একটু ব্যতিক্রম হয়ে যেত জাস্ট। পরে কি? ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। ক্লিয়ার? এটা দুইটা ব্যতিক্রম। একটা হচ্ছে বুঝতে হবে কি দিচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম, আর এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। বুঝতে পারছো? দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে, এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে। আশা করি বুঝছো। তাহলে আমার উত্তর কি হবে ভাই? এ হবে আমার উত্তর। ক্লিয়ার? ফ্লোরিন হবে আমার উত্তর। আশা করি বুঝাইতে পারছি। কেউ পরে আসো। আচ্ছা, এই বন্ধন কোণের মান, হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন এবং সালফারের বন্ধন কোণের মান কত? আচ্ছা, এটা সংকরায়নকে আগে বের করি। হ্যাঁ, এটা সংকরায়নটা কি? সালফার, সালফারে কয়টা আছে আউটার শেল ইলেকট্রন? 6টা।
তাই না? এই দুইটা দিয়ে দুইটা বন্ধন গঠন করছে। তাহলে তার কয় দিকে ইলেকট্রন আছে? এক দিক, দুই দিক, তিন দিক, চার দিক। চার দিকে ইলেকট্রন আছে। তাহলে চার দিকে ইলেকট্রন থাকলে শঙ্কর অরবিটাল চারটা, শঙ্করায়নটা কি হবে? sp3 হবে। আর sp3 যদি হয় বন্ধন গুণ তো কত হবে না? 109.5 হওয়ার কথা, কিন্তু এখানে লোন পেয়ার থাকার কারণে কিছুটা কমে যাবে, তাই না? লোন পেয়ার থাকার কারণে কিছুটা কমে যাবে। ভ্যাসপার থিওরি অনুযায়ী লোন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি, লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ তার থেকে একটু কম, আর বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারের বিকর্ষণ সবচেয়ে কম। তাহলে যেহেতু sp3 শঙ্করায়নটা কি? sp3 বন্ধন গুণ কত হওয়ার কথা? 109.5, কিন্তু এটা হবে না, এটা থেকে কিছুটা কমে যাবে। তাহলে 104ও তো হবে না, 104 তো পানির একটা থাকলে, লোন পেয়ার থাকলে 104 হয়, আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে। তাহলে এটা সরি, ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে দুইটা লোন পেয়ার আছে। দেখো এটার সাথে কম্পারিজন করি, কার? ওয়াটার, H2O। অক্সিজেনের কি আছে? দুইটা লোন পেয়ার আছে। তাহলে এটারও শঙ্করায়ন কি? sp3। তাহলে এটারও বন্ধন কোণ কত হওয়ার কথা? 109.5। দেখো এটারও শঙ্করায়নের মধ্যে কি? দুইটা লোন পেয়ার, এটারও দুইটা লোন পেয়ার। ক্লিয়ার? কিন্তু ঘটনা হচ্ছে এখানে সালফার, এখানে অক্সিজেন। সালফার এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মক কে? মনে আছে? এখানে অক্সিজেন, নিচে কে? সালফার। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি কি? ডিক্রিজ হয়ে যায়, কমে যায়। তাহলে তড়িৎ ঋণাত্মককে অক্সিজেন। যদি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণু থেকে বেশি হয়, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন, প্রান্তীয় পরমাণু হচ্ছে আমার হাইড্রোজেন, তাহলে বন্ধন ইলেকট্রন কার দিকে সরে যাবে? কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে যাবে। তখন লোন পেয়ার, আচ্ছা এটা আমি স্ট্রাকচারটা সুন্দর করে আঁকায় দেখাই। এই হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার? তাহলে এটার মধ্যে দুইটা লোন পেয়ার আছে, থাকলো আমার দুইটা লোন পেয়ার। এখন এই বন্ধনের ইলেকট্রন কার দিকে সরে যাবে? অক্সিজেনের দিকে। এখানেও অক্সিজেনের দিকে সরে যাবে। যদি এরকম হয় যে প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন বন্ড পেয়ার ইলেকট্রন কার দিকে সরে যাবে? কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে যাবে। তখন এই বন্ড পেয়ারের বিকর্ষণ বেড়ে যাবে। বন্ড পেয়ারের বিকর্ষণ বৃদ্ধি পাবে। সেজন্য এটার বন্ধন গুণ কত হয়? 104 ডিগ্রি হয়। কিন্তু সালফারের, হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে দেখো, এই হচ্ছে সালফার, এটার মধ্যে কে আছে? দুইটা হাইড্রোজেন আছে। এখানেও তো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? সালফারের বেশি। এই বন্ধন কোন সালফারের দিকে সরে যাবে, বন্ধন ইলেকট্রন সালফারের দিকে সরে যাবে। কিন্তু সালফার থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এদিকে বেশি সরে যাবে, এখানে কম সরে যাবে। এখানেও বন্ড পেয়ারের বিকর্ষণ বৃদ্ধি পাবে, কিন্তু কার তুলনায় কম? পানির তুলনায় কম। সেজন্য এখানে বন্ধন কোণের বিকর্ষণ, সরি, বন্ড পেয়ার বিকর্ষণ বৃদ্ধি পাইলেও এটার পরিমাণ কম হবে, তাই না? বিকর্ষণটা এটা থেকে কম হবে। সেজন্য বন্ধন কোণটা পানি থেকেও কম হয়ে যাবে, কত? 92 ডিগ্রি হয়ে যাবে। দুইটা ব্যতিক্রম ছিল তোমাদের বইয়ে। ক্লিয়ার? এটার উত্তর হবে কি? 92 ডিগ্রি। আশা করি বুঝছো। তোমাকে 12 উত্তর করো নাই কেউ? বই খুলে দেখবা সংকরণের শেষে দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হবে, আর প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হবে। আচ্ছা পরে আসো, কোনটিতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না? আচ্ছা এটা হচ্ছে 4 নাইট্রোফেনলের মধ্যে বা প্যারানাইট্রোফেনলের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না। কারণ কি? এই হচ্ছে আমার ফেনলের স্ট্রাকচার, আর 4 নাম্বার 1 2 3 4 এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এখানে কি নাইট্রোফেনল থাকবে, তাই তো? ও মাইনাস ডাবল বন্ড ও। তাহলে এত দূরে থাকার কারণে এটা ইলেকট্রোনেগেটিভিটির কারণে নেগেটিভ হয়, এটা তো পজিটিভ হয়। এই পজিটিভ নেগেটিভের মধ্যে আকর্ষণ হইতে পারে না, সেজন্য এটার মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে পারে না, বাকিগুলোতে পারে। আচ্ছা, পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, মৌলগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো বাম থেকে ডানে 4টা তত্ত্ব শিখছিলাম বিধাতার পরীক্ষা। বাম থেকে ডানে গেলে বিজারণ ধর্ম কমে যাবে, ধাতব ধর্ম কমে যাবে, ক্ষার ধর্ম কমে যাবে, আকার কমে যাবে। তাহলে দেখো তো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা সঠিক। তারপরে ইলেকট্রন শক্তি হ্রাস পায় না, এটা মিথ্যা। ঋণাত্মকতা একই থাকে, মিথ্যা। পরমাণুর আকার বাড়তে থাকে না, কমতে থাকে। তাহলে উত্তর তো 1 নাম্বারটা, বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, আর বাকি সবগুলো মিথ্যা দেয়া আছে। ওই একটা জিনিসই বিধাতার পরীক্ষা দিয়ে। আবার বলে দিচ্ছি, দেখো আমরা এখানে পড়ছিলাম বিধাতার পরীক্ষা, কয় নাম্বারের কোশ্চেনের জন্য পড়ছিলাম? এই দেখো বিধাতার পরীক্ষা, বাম থেকে ডানে গেলে কারা কারা কমবে? এই 4টা জিনিস কমবে, ক্ষার ধর্ম, পারমাণবিক আকার, ধাতব ধর্ম, বিজারণ ধর্ম। বাকি যা আছে সব বাড়বে।
একইভাবে উপর থেকে নিচে গেলে বাড়বে কাদের? এই চারটার বাড়বে, বাকি যা আছে সব কি কমবে। ক্লিয়ার? তাহলে তাহলে এই চারটা জিনিস কমবে বাম থেকে ডানে গেলে। আর আমার কোশ্চেনে জানতে চাইছি কি সেটা একটু খেয়াল করো। কোশ্চেনে জানতে চাইছে আয়নীকরণ আকার বৃদ্ধি পাবে, এটা তো সঠিক, বাকিগুলো তো কমবে, এটা বৃদ্ধি পাবে। আশা করি বুঝছো এ নাম্বার উত্তর। পরে আসো, ওয়াটারের বন্ধন কোণের মান কত? পানির বন্ধন কোণের মান কত? 104.5 ডিগ্রি। কিভাবে? দেখো, ওয়াটার সংকরণ কি H2O, এটার হাইব্রিডাইজেশন কি sp3 হলে কত হওয়ার কথা? 109.5 হওয়ার কথা। কিন্তু এখানে ওয়াটারের স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে কি দুইটা লোন পেয়ার আছে, এখানে দুইটা লোন পেয়ার আছে, ওয়াটারের দুইটা লোন পেয়ার আছে। তাহলে এখানে বিকর্ষণটা কার কার? লোন পেয়ারে বিকর্ষণ আছে, তারপর লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ আছে, এটা আছে, এবং বন্ড পেয়ারের বিকর্ষণ আছে, তাই তো? তাহলে সবচেয়ে বেশি তো লোন পেয়ার বিকর্ষণ, এইটার বিকর্ষণ বেশি, বন্ধন কোণটা কিছুটা চেপে যাবে, 109 না হয়ে কত হয়ে যাবে? 104.5 হয়ে যাবে। বুঝলাম? এবার আসো পরবর্তী কোশ্চেনে। একই উপস্তরে যেসব অরবিটালের শক্তি সমান বা সেম তাদেরকে কি বলা হয়? তাহলে তোমার কি মনে আছে আমি তোমাদেরকে ডি অরবিটাল টাকায় দেখাই? ডি এর কয়টা অরবিটাল ভাই? 5টা অরবিটাল, তাই না? ডি এর 5টা অরবিটাল। ডি এর অরবিটালগুলোর নাম কি বলো তো? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। যারা যারা জানতা এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ভুল। এটা এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার পর্যন্ত একটা রেঞ্জ, হ্যাঁ, এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার। এখন এগুলো কি সব সমশক্তির অরবিটাল, সব সমশক্তির অরবিটাল। যখন ডি অরবিটালে কোনো লিগেন্ড প্রবেশ করে, লিগেন্ড কিভাবে প্রবেশ করে? অক্ষ বরাবর। যেসব অরবিটালগুলো অক্ষ বরাবর তাদের দিয়ে লিগেন্ড প্রবেশ করে। তাহলে অক্ষ বরাবর অরবিটাল কয়টা আছে? দুইটা। এই দুইটা কি অক্ষ বরাবর অরবিটাল? এই কি সরাসরি অক্ষ বরাবর অরবিটাল, সরাসরি। লাস্ট ক্লাসে দেখাইছিলাম গুণগত রসায়নের ক্লাসে, সরাসরি অক্ষ বরাবর, সরাসরি অক্ষ বরাবর অরবিটাল হচ্ছে এই দুইটা। তাহলে সবচেয়ে এনার্জি বেশি পাবে এই দুইটা, তাহলে এই দুইটা এনার্জি বেশি পেয়ে কিছুটা উপরে চলে যাবে। তাহলে কি হবে ঘটনাটা দেখো তো? দুইটা স্প্লিট হয়ে যাবে, এখানে দুইটা অরবিটাল চলে আসবে। কোনটা কোনটা বলো তো? ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। আর এখানে তিনটা পড়ে থাকবে নিম্ন শক্তির অরবিটাল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। তাহলে এখানে ডেল ই এনার্জি ডিফারেন্স হয়েছে, তাই না? তাহলে এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। আর যখন স্প্লিট হয়ে যায় সেটাকে বলা হয় কি? নন ডিজেনারেট অবস্থা। তাহলে সমশক্তির অরবিটাল জানতে চাইছে, সমশক্তির এটাকে কি বলা হবে? ডিজেনারেট। আর এটাকে কি বলা হবে এই প্রশ্নটাকে? নন ডিজেনারেট। বুঝাইতে পারলাম? তাহলে উত্তরটা কি হবে আমার? ডিজেনারেট অরবিটাল। উত্তরটা কি হবে? ডিজেনারেট অরবিটাল। তাহলে নন ডিজেনারেট কখন হবে? যখন স্প্লিট হয়ে যাবে বা ভেঙে যাবে। আশা করি আপনারা বুঝছেন এটা, কেমন? ওকে, এবার পরবর্তীতে আসেন, দেখেন কি বলছে। কোনটিতে অ্যাসপি সংকরণ বিদ্যমান? অ্যাসপি কি বলছিলাম? কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে, তাই না? এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কিরকম? সরল রৈখিক। এটা কি সংকরণ? অ্যাসপি, তাই তো? মিথেন sp3, C2H2 মানে কি? কার্বন ডাবল বন্ড, এই তো ঘটনা, C2H4। তাহলে ডাবল বন্ড থাকলে কি হবে? sp3 হবে, সরি sp2 হবে, সরি ভুল বললাম, sp2 হবে। আর বয়ফ্রেন্ড নাম্বার 3 BF3 কি হবে বলো তো? sp2 হবে। তাহলে আমার জানতে চাইছে sp, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আকৃতি কি? সরল রৈখিক, জানা থাকতে হবে। মুদ্রা ধাতু নামে পরিচিত, মুদ্রা ধাতু মানে কি? যেসব ধাতু দিয়ে, এটা হলো কিভাবে? আল্লাহ, কোনটা হলো কিভাবে? এটা কিভাবে হলো মানে? কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কি sp না? সংকরণ বের করো। নন ডিজেনারেট। এই দেখো ডিজেনারেট মানে কি? তাদের শক্তিগুলো কি? সমান। যখন কোনো লিগেন্ড প্রবেশ করবে, যখন কোনো এনার্জি বা লিগেন্ড, তোমরা লিগেন্ড প্রবেশ করবে, লিগেন্ড, তখন কি? সরাসরি অক্ষ বরাবর। লিগেন্ডের বৈশিষ্ট্য কি?
লিগ্যান্ডের বৈশিষ্ট্য সে সরাসরি অক্ষ বরাবর প্রবেশ করবে, তাই না? সরাসরি অক্ষ বরাবর প্রবেশ করবে। যদি সরাসরি অক্ষ বরাবর প্রবেশ করে, সরাসরি অক্ষ বরাবর অরবিটালগুলো কি শক্তি বেশি পাবে, তো এটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল হয়ে যাবে, এটা নিম্ন শক্তির অরবিটাল হয়ে যাবে। এটাকে বলে ডিজেনারেট, আর এটাকে কি বলা হয়? নন ডিজেনারেট। বুঝছো? আচ্ছা, মুদ্রা ধাতু মানে কি? যেসব ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হইতো, তাই না? 16। এই তুমি যে কি বলতেছো আল্লাহ, তুমি কি ইয়া পড়ো নাই? এই যে এই রঙিন যৌগ, জটিল যৌগ, এগুলো পড়ো নাই? তো এটার কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, হচ্ছে যে সমস্ত পেশেন্টদের রেনাল ডিজিজ আছে বা সিভিয়ার পালমোনারি এবং এই 16 আশা করি বুঝছো। তুমি কি এখন বুঝছো আশা করি? আচ্ছা, মুদ্রা ধাতু যেগুলো যে মুদ্রা বানাই, মনে আছে কি কি মুদ্রা ধাতু? গোল্ড, আর কি হইতে পারে? কপার, আর কি হইতে পারে? দেখো তো, সোনা, রূপা, এগুলো কই আছে? এই যে দেখো, তামা, সিলভার, কপার, গোল্ড। বুঝছো? সিলভার, কপার, গোল্ড, এগুলো কি মুদ্রা ধাতু। পরে আসো, এ ও বি মৌলদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.1 হলে উভয়ের মধ্যে কোন ধরনের বন্ধন তৈরি হইতে পারে? দেখো, 0.5 থেকে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, 1.9 এর মধ্যে থাকে, তাদের মধ্যে কি হইতে পারে বলো তো? হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে পারে। ডিফারেন্সটা মিনিমাম 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকা লাগবে, এর কম হওয়া যাবে না। বুঝছো? তাহলে কি হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া সম্ভব। পার্থক্য যদি এরকম হয়, তাহলে কি হইতে পারে? হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে পারে। কি হলো? হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। পরে আসো, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে? দেখো, তরল, তাহলে এখানে কে গেছে? আয়োডিন, মার্কারি, নাইট্রোজেন। দেখো, কক্ষ তাপমাত্রা হাইড্রোজেন কি গ্যাস, কক্ষ তাপমাত্রা হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন কি গ্যাস। কক্ষ তাপমাত্রা মানে কি বুঝো না? রুম টেম্পারেচার 25 ডিগ্রি। আয়োডিন কি? আয়োডিন হচ্ছে কক্ষ তাপমাত্রায় কঠিন, কঠিন। আর মার্কারি হচ্ছে তরল। মনে রাখবা, একমাত্র তরল অধাতু, একমাত্র তরল অধাতু হচ্ছে মার্কারি, একমাত্র তরল অধাতু হচ্ছে মার্কারি। আর আয়োডিন হচ্ছে কি? কঠিন থাকে। আর হাইড্রোজেন এবং নাইট্রোজেন কি? গ্যাস। কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের কতগুলো সংকর অরবিটাল থাকলে অণুর আকৃতি, দেখো আকৃতি কিরকম হবে? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এটা পড়ায় ফেলছি, দেখো 5 আর 2 পঞ্চভুজীয়, 5 আর 2 কত? 5 আর 2 যোগ করে কত? 7। 7 মানে কি? 7টি অরবিটাল থাকতে হবে। বুঝলা? 7টি। দেখো, এটা কোথায় পড়াইছিলাম? এই যে প্রথমেই এই পড়াই আসছি, তারও দেখাই। পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, কই গেল এটা? এই খেয়াল করো, এই যে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় অরবিটাল কয়টা লাগবে? সংকর অরবিটাল 7টা। 5 আর 2 হবে, 5 দিয়ে মনে রাখবো পঞ্চভুজীয়, 2 দিয়ে মনে রাখবো দ্বিপিরামিডাল। তাহলে পঞ্চভুজীয় দ্বিপিরামিডাল হলে সংকর অরবিটালের সংখ্যা কয়টা ভাই? 7টা। সংকর অরবিটালের সংখ্যা কয়টা হবে তখন? 7টা হবে। বুঝতে পেরেছো? সংকর অরবিটালের সংখ্যা হবে 7টা। ওকে, এবার পরে আসো, দেখো নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে? আচ্ছা, রঙিন যৌগ কারা গঠন করে সেটা আগে বুঝতে হবে। রঙিন যৌগ কারা গঠন করে? রঙিন যৌগ অবশ্যই অবস্থান্তর মৌল। কারা? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। এখন কথা হচ্ছে, অবস্থান্তর মৌল কারা? অবস্থান্তর মৌল কারা? যাদের স্টেবল আয়ন বা স্থায়ী আয়ন গঠন করার পর, স্টেবল আয়ন, আয়ন ঘটনের পর ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে থাকবে। ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকবে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে এই কন্ডিশনটা কারা ফুলফিল করতেছে? দেখো, এখানে কপার প্লাস। দেখো, কপার প্লাস মানে তার ইলেকট্রন কয়টা? কপার হচ্ছে নরমালি কত? 29।
তাহলে 8 মানে 28 বা একটা কমে গেছে, প্লাস মানে 28, তাই তো? কপার প্লাস ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো তো, আর্গন পর্যন্ত কত গেল 18টা, তাহলে 4s আর হচ্ছে 3d, তাই তো? কপার ইলেকট্রন বিন্যাস কি ছিল 4s1 3d10, তাহলে 4s 0 হয়ে যাবে আর 3d 10 হয়ে যাবে। তাহলে দেখো তো এটা কি ডি ব্লক অবস্থান্তর হইলো? এটা কি অবস্থান্তর না, তাহলে এটাই কি আমার উত্তর না? এটাই কি আমার উত্তর না? এটা যেহেতু অবস্থান্তর না, এটাই আমার উত্তর। কিন্তু স্ক্যান্ডিয়াম দেখো, ও মৌল গঠন করে জানতে চাইছে, সরি 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 ভুল করলাম, ধর একটা মিনিট। তাহলে এটা কি, এটা আমার অবস্থান্তর না, তাহলে এটা আমার উত্তর হবে না। তাহলে গঠন করে কি অবস্থান্তর মৌল হইতে হবে। স্ক্যান্ডিয়াম 3+, এটা অবস্থান্তর মৌল না, একটু আগে দেখাচ্ছি স্ক্যান্ডিয়াম একটা। পরে সে নিকেল 2+, নিকেল 2+ আর হচ্ছে জিঙ্ক 2+, নিকেলের জিঙ্কের কত 30, তাহলে আর্গন পর্যন্ত 18, 4s কত 0 আর 3d10, 3d10, তাহলে এটাও কি না, এটাও তো অবস্থান্তর মৌল না, জিঙ্কও কি অবস্থান্তর মৌল না। তাহলে অবস্থান্তর মৌল একটা আছে কি নিকেল 28, যেটা এটা, তাহলে এটা আমার কি করবে, রঙিন যৌগ গঠন করবে নিকেল। নিকেলের ইলেকট্রন বিন্যাস করো, আর্গন পর্যন্ত কত ভাই 18, 4s আর হচ্ছে 3d, নিকেলের কত 28, তাই না 28, তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে কত 0, তাহলে দেখো ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে আছে, ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে আছে, সো এটা অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর মৌল হলে সে কি করবে, সে হচ্ছে কি দিবে বলতো, রঙিন যৌগ দিবে। তাই উত্তর হবে আমার নিকেল। তাহলে আমার কপার কেন হইলো না বুঝলা, কপার কেন হইলো না, স্ক্যান্ডিয়াম হইলো না, জিঙ্ক হইলো না, কারণ এই তিনটার মধ্যে একটাও কি অবস্থান্তর মৌল না। কপার অবস্থান্তর মৌল, কিন্তু কপার 1+ কি না অবস্থান্তর মৌল না, কপার 2+ কি অবস্থান্তর মৌল, মনে রাখতে হবে। পরে আসো, হিরক গ্রাফাইট ইথাইন অণুতে সংকরণ কি, হিরক দেখো, হিরকের মধ্যে সংকরণ হচ্ছে sp3, গ্রাফাইটের মধ্যে সংকরণ হচ্ছে sp2, যেহেতু বিদ্যুৎ পরিবহন করে। আর ইথাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড sp, ইথাইন মানে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে কি হবে sp3 sp2 sp, কই আছে sp3 sp2 sp, যে 3, সি নাম্বার হচ্ছে আমার উত্তর, সি হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছো? ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। কি বলছে দেখো, এই আয়নে বিদ্যমান সংকরণ কোন ধরনের, এটা কি টেট্রাএমিন কপার 2+ আয়ন, এটা হচ্ছে জটিল যৌগ থেকে আসছে। কই থেকে আসছে, জটিল যৌগ, একটু বুঝো মনোযোগ দিয়ে, আমি এটা তোমাদেরকে একদম সিকিউতে আসলে জন্য পারো সেটা দেখাই, টেট্রাএমিন কপার 2+, টেট্রাএমিন। প্রথমে আমার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে হবে, কিসের, কেন্দ্রীয় পরমাণুর জারণ। তো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কপার, কপারের জারণ মান কেমনে বের করবো, এক্স, নাইট্রোজেন অ্যামোনিয়ার তো 0, x + 0 = 2 + 2, তাহলে x এর মান কত +2, ক্লিয়ার, মানে কপার 2+ আকারে আছে। তাহলে আমরা এখানে কারে নিয়ে কাজ করতে হবে, কপার 2+ কে নিয়ে কাজ করা লাগবে। চলো কপার 2+ দিয়ে কাজ করি, এই হচ্ছে আমার কপার 2+। তাহলে খেয়াল করো আর্গন পর্যন্ত কত 18, এটুকু হইল, 4s তো আমার 0, আর 3d তে কয়টা ইলেকট্রন আছে বলো তো, একটা অরবিটাল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই তো? কপারের কত 29, তাই না? তাহলে কয়টা থাকবে, দুইটা চলে গেছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই হচ্ছে আমার কপার ইলেকট্রন, এই হচ্ছে আমার 3d অরবিটাল। 20, 18 দিয়ে 20 আর হচ্ছে 9, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে এটা তো হইলো, কিন্তু এটা সংকরায়নটা কি সেটা বুঝি। লিগেন্ড কয়টা লাগতেছে, 4টা, তাহলে সংকরায়ন কি হবে, অবশ্যই আমার 4টা অরবিটাল লাগবে, একটা লাগবে s এ
শঙ্কর অরবিটাল কয়টা লাগবে আমার? শঙ্কর অরবিটাল লাগবে 4টা। 4টি লাগবে কি শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল 4টি লাগবে, তাই তো? 4টি লাগবে। এখন আমি 4টি কই পাবো? এটাকে যদি আমি একটু দেখো কি করি, এই জিনিসটাকে আমি আরেকটা লাইন লিখি, এখানে নামাই দিলাম, হইল কি কি, আচ্ছা আরেকটু নিচে নামানো উচিত ছিল, আচ্ছা এটা মুছে উপরে লিখে দিই, হচ্ছে 3D। ক্লিয়ার? এখন আমার তো জটিল যৌগের জন্য কি লাগবে? অবশ্যই ডি অরবিটাল লাগবে। তাহলে আমি যদি এখানে করি 3D শেষ, আমি 4s-টাকে ওই পাশে লিখি, 4s 4p 4d। ডি অরবিটালে কোনো ফাঁকা অরবিটাল নাই, ডি এর মধ্যে কি নেই? কোনো ফাঁকা অরবিটাল নাই, তাহলে আমার অবশ্যই দিকে যেতে হবে। তাহলে আমার শঙ্কর অরবিটাল লাগবে 4টা, এস থেকে একটা নিতে পারি, পি থেকে 4s 4p 4d, তাই তো? তাহলে পি এর কয়টা অরবিটাল? 3টা, একটা 2টা 3টা, তাই তো? আর এখানে 5টা, একটা 2টা 3টা 4টা 5টা। এখন এটা হচ্ছে আমার 3D, এটা হচ্ছে আমার 4s, এটা হচ্ছে আমার 4p, এটা হচ্ছে আমার 4d। ক্লিয়ার? তো আমার অরবিটাল লাগবে কয়টা? 4টা। তাহলে আমি এস থেকে একটা নিব, পি থেকে 3টা নিলে 4টা হয়ে যাচ্ছে, কিন্তু পি থেকে নিলে তো ডি আসতেছে না। জটিল যুগের জন্য অবশ্যই ডি লাগবে, সেজন্য এস থেকে একটা, পি থেকে 2টা আর ডি থেকে একটা। তাহলে সংকলনটা কি হবে? এস পি টু ডি। সংকলনটা কি হবে? এস পি টু ডি। বুঝতে পেরেছ? তাহলে সংকলনটা কি হবে? এস পি টু ডি। এই যে এস পি টু ডি, এস পি টু ডি হইল। এবার পরে আসো। আচ্ছা এই যে এটার মধ্যে সমযোজী এবং সন্নিবেশ সংখ্যা কত? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, তাহলে AlCl3 ডাইমার, তাই তো? ক্লোরিন ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন, অ্যালুমিনিয়ামের ডাইমার। ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। এবার খেয়াল করো, অ্যালুমিনিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? অ্যালুমিনিয়ামের আউটার শেলে 3টা ইলেকট্রন ছিল, 3টা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করছে, 6টা ইলেকট্রন হয়েছে। সে চাইলে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই ক্লোরিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? লোন পেয়ার আছে, তাই না? এই লোন পেয়ার দিয়ে সে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। আর একইভাবে অ্যালুমিনিয়ামের সাথে এই ক্লোরিন কি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তার সন্নিবেশ বন্ধন করে 1টা 2টা, আর সমযোজী বন্ধন কয়টা? গণত 1 2 3 3 3 6 আর 2। তাহলে সমযোজী হচ্ছে 6টা, সন্নিবেশ হচ্ছে 2টা। তাহলে সমযোজী হচ্ছে 6টা, সন্নিবেশ হচ্ছে 2টা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণুর গঠন হচ্ছে এটা। এবার পরে আসো, এই কার্বন পরমাণু সময়ের সংকরায়ন বের করতে বলছে। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, ডাবল বন্ড থাকলে সংকরায়ন কি? sp2, ডাবল বন্ড আছে sp2, ডাবল বন্ড আছে sp2, ডাবল বন্ড আছে sp2। তাহলে এখানে সংকরায়নটা কি হবে? sp2 হবে। উত্তর কি হবে? sp2। যদি ট্রিপল বন্ড থাকতো সংকরায়ন হইতো sp। 24-এরটা আরেকবার বুঝাই দেব। 24-এরটা আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝছো না? দেখো আমার কথা শোনো, এটা একটা জটিল যৌগ। জটিল যৌগ কারা দেয়? ডি ব্লকের মৌলগুলো দেয়। ডি ব্লকের কারা দেয়? অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর হওয়ার জন্য অবশ্যই ডি ব্লকের হওয়া লাগবে। তোমার এখানে দেখো লিগেন্ড কয়টা? অ্যামোনিয়া কয়টা? 4টা। তাহলে তোমার শঙ্কর অরবিটাল কয়টা লাগবে? 4টা লাগবে। এখন শঙ্করনে দেখতেছো এই ডি অরবিটালটা কি পুরাটাই কি ব্লক, কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। যেহেতু আমার সন্নিবেশ বন্ধন গঠন হবে, তাহলে ফাঁকা ডি অরবিটাল লাগবে। তাহলে ফাঁকা ডি অরবিটাল লাগতে গেলে আমার তো এই 3D নিয়ে কাজ করতে পারতেছি না, পরে তো 4D আছে, তাহলে 4D থেকে যাব। তাহলে এখানে দেখো পি এর তো 3টা অরবিটাল, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে এস থেকে যদি আমি একটা নেই, পি থেকে 3টা নিই, তাহলেই তো 4টা হয়ে যাচ্ছিল। এখানে যদি আমি এরকম নিতাম sp3, মানে এই 2টা নিতাম, তাহলেই তো আমার 4টা হয়ে যাচ্ছিল, কি না? কিন্তু বলতো যেহেতু এটা আমার জটিল যৌগ, আমার তো ডি কে মাস্ট রাখাই লাগবে, সেজন্য এস থেকে আসছে একটা, আর পি থেকে আসছে 2টা, আর একটা আসছে ডি থেকে। এভাবে হচ্ছে sp3 গঠনটা হয়েছে। পরবর্তীতে এখানে একটা কে আসবে? অ্যামোনিয়া আসবে লিগ্যান্ড আকারে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখানে একটা অ্যামোনিয়া আসবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখানে একটা অ্যামোনিয়া আসবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। আর এখানে একটা অ্যামোনিয়া আসবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। এই হচ্ছে আমার টেট্রামিন কপার আয়ন গঠন হয়েছে। তাহলে আকৃতিটা কিরকম হবে? এই হচ্ছে আমার কপার, আর চতুর্দিক থেকে 4টা কে আসবে? অ্যামোনিয়া আসবে, অ্যামোনিয়া অ্যামোনিয়া
অ্যামোনিয়া অ্যামোনিয়া, ক্লিয়ার? আর এখানে কি বলতে বলো, এগুলো সন্নিবেশ বন্ধন, সেজন্য অ্যারো দিতে হয়। সন্নিবেশ বন্ধনে কি দিতে হয়? সন্নিবেশ বন্ধনে অ্যারো দিতে হয়। আশা করি এখন বুঝছো। এবার আসো এস ব্লক মৌলের মৌল সংখ্যা কয়টা? এস ব্লকের মৌল কয়টা? 14টা। এগুলো সব পরে আসছি। তাহলে 36 টাকার পি ব্লকের, 40 টাকার 41টা ডি ব্লকের, 27 টাকার এফ ব্লকের, তাই তো? এগুলো সব পরে আসছি প্রথম দিকে। কোনগুলো অপধাতু? অপধাতু মানে কি? কি বলা হয়, অপধাতুর আরেকটা নাম জানো কি? উভধর্মী, মানে সরি সেমিকন্ডাক্টর। কি বলা হয়? সেমিকন্ডাক্টর। মানে একটা সার্টেন প্রথম দিকে কি সে বিদ্যুৎ পরিবহন করবে না, যদি টেম্পারেচার ইনক্রিজ করো বা কোনো ভেজাল মিশো তখন বিদ্যুৎ পরিবহন করবে। কারা কারা আছে দেখো তো? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারা হচ্ছে অপধাতু। অপধাতু বলা হয় সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। বুঝতে পেরেছো কি? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। জি ভাইয়া বুঝছি, ওকে। তাহলে সকলেই ভালো থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্ত। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।